পৃষ্ঠা 5 রাষ্ট্রবিজ্ঞান সেম 3 ঠান্ডা লড়াইয়ের অবসান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ঠান্ডা লড়াইয়ের অবসান একটি যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের অবসান এক নতুন যুগের সূচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পরে 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় এবং 1990 খ্রিস্টাব্দের 2রা জুন মার্কিন সোভিয়েত শীর্ষ বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। প্রায় 4 দশকের বেশি সময় জুড়ে 1947 থেকে 1990 টিকে থাকা ঠান্ডা লড়াইয়ের অবসান স্বতঃস্ফূর্তভাবে হয়নি। ঠান্ডা লড়াইয়ের অবসানের বিষয়টি আকস্মিকভাবে ঘটেনি। এই লড়াই স্তিমিত হওয়ার প্রক্রিয়া বহুকাল ধরে জারি ছিল। যেসব কারণে ঠান্ডা লড়াইয়ের অবসানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে তার মধ্যে উল্লেখযোগ্য হল: 1. মার্কিন ও সোভিয়েত শিবিরে মতবিরোধ। ঠান্ডা লড়াই পর্বের সূচনাতে দুই অতি বৃহৎ শক্তিকে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার যে মেরুকরণ ঘটেছিল তা দ্বিমেরুকরণ নামে পরিচিত। এ সময় সারা পৃথিবীর দেশগুলি দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দ্বিমেরুকরণের এই মডেল কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। নিজেদের জাতীয় স্বার্থে ব্রিটেন ও ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্বাসে আস্থা রাখতে না পেরে পারমাণবিক অস্ত্র উৎপাদনের উদ্যোগ শুরু করে দেওয়ায় পশ্চিমী পুঁজিবাদী জোটে মতবিরোধের সূচনা হয়। অনুরূপভাবে সমাজতান্ত্রিক জোটভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলিও নিজেদের জাতীয়তাবাদের দিকে তাকিয়ে সোভিয়েত ইউনিয়নের চাপিয়ে দেওয়া নীতি পুরোপুরি মেনে চলতে অস্বীকার করে। এর ফলে দ্বিমেরুকরণের পরিস্থিতি ক্রমশ বহু মেরুকরণের দিকে ঝুঁকে পড়ে। এভাবে মার্কিন ও সোভিয়েত শিবিরের অনৈক্য ঠান্ডা লড়াইয়ের তীব্রতা হ্রাসের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। 2. চীন সোভিয়েত মতবিরোধ। 1960-এর দশকে চীন সোভিয়েত মতবিরোধ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাজতান্ত্রিক শিবিরের এই দুই দেশের মতবিরোধের ফলে দ্বিমেরুকরণের অবস্থানের বদলে বহু মেরুকরণের সূচনা ঘটে। সোভিয়েত নেতৃত্বের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির কট্টর সমালোচনা করে চীন একে সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষের নীতি বলে অভিহিত করে। চীন ও সোভিয়েতের এই মতাদর্শগত বিরোধ ঠান্ডা লড়াইয়ের তীব্রতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 3. কিউবা সংকট ও দেতাঁত পর্ব। 1962 খ্রিস্টাব্দে কিউবা সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই তীব্র আকার ধারণ করে। আন্তর্জাতিক সম্পর্কের লেখকদের মতে 1960-এর দশকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হল কিউবা সংকট। সম্ভাব্য মার্কিন আক্রমণের হাত থেকে বাঁচতে কিউবা সরকার সে সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিয়ন কিউবার সাহায্যের জন্য ক্ষেপণাস্ত্র কয় মূর্ধন্যশয় একার প মধ্যে নয়াকার দন্তের শয়তয় রফলা ক্ষেপণাস্ত্র সমেত একটি সামরিক যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়। এর প্রতিক্রিয়া হিসেবে মার্কিন রাষ্ট্রপতি কেনেডির তরফ থেকে সোভিয়েতের ওই সামরিক যুদ্ধজাহাজকে অবরোধের নির্দেশ দেওয়া হয়। সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ কয়রফলা হর্ষ তালবুস শয় একার ভ ক্রুশ্চেভ শেষমেশ বিশ্ব শান্তি ও আণবিক যুদ্ধের সম্ভাবনা থেকে বিশ্বকে রক্ষা করার জন্য ক্যারিবিয়ান উপকূল থেকে সোভিয়েত যুদ্ধজাহাজ ফিরিয়ে নেন। শুরু হয় দুই অতি বৃহৎ শক্তির মধ্যে উত্তেজনা প্রশমনের নতুন যুগ। এই যুগকে বলা হয় দেতাঁত।
ফরাসি শব্দ দেতাঁতের অর্থ হল উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনরুদ্ধার। কিউবার সংকটের পরে ঠান্ডা লড়াইয়ের তীব্রতা হ্রাসে দেতাঁত পর্বের অবদান ছিল অসামান্য। এই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের অবসানে কার্যকরী ভূমিকা পালন করে। 4. পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার অচলাবস্থা। আন্তর্জাতিক সম্পর্কের লেখকদের মতে দুই অতি বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কৌশলগত নীতি পরিবর্তনের ফলে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটার পথ প্রশস্ত হয়। দুই অতি বৃহৎ শক্তি ঠান্ডা লড়াই শুরু হওয়ার কিছুকাল পরে এটা উপলব্ধি করে যে পরমাণু অস্ত্র তৈরি করা যায়, কিন্তু ব্যবহার করা চলে না। পরমাণু যুদ্ধ হলে দুপক্ষেরই ধ্বংস অনিবার্য, রেহাই পাবে না কেউ। এভাবে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার অচলাবস্থা ঠান্ডা যুগের অবসানকে আরও ত্বরান্বিত করে। 5. জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা। ঠান্ডা লড়াইয়ের তীব্রতা হ্রাসে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ছিল প্রধান। ঠান্ডা লড়াইয়ের যুগে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি অনুসরণ করে মার্কিন বা সোভিয়েত কোনো শক্তি জোটে যোগ না দিয়ে এক প্রগতিশীল ভূমিকা পালন করেছিল। দুই অতি বৃহৎ শক্তির প্রতি তৃতীয় বিশ্বের এই মনোভাব ঠান্ডা লড়াইকে স্তিমিত হতে বিশেষভাবে সাহায্য করেছিল বলে অনেকে মনে করেন। 6. সোভিয়েত পরিবর্তিত নীতি। 1960-এর দশকে সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের যে নীতি ঘোষণা করেন, পিসফুল কোএক্সিস্টেন্স, PEACEFUL, peaceful, COEXISTENCE, coexistence, তা ঠান্ডা লড়াইয়ের তীব্রতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। পরবর্তীকালে 1980-র দশকের শেষ দিকে সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গোর্বাচেভ গ্লাসনোস্ত, গয়ে লয় আকার দন্তের স দন্তের নয় ওকার দন্তের শয় তয়, গ্লাসনোস্ত বন্ধনীর মধ্যে খোলা হাওয়া, এবং পেরেস্ট্রাইকা পয়কার বয়শূন্য রয়কার দন্তের শয় তয় রফলা একার রস্যই কয়াকার, পেরেস্ত্রইকা বন্ধনীর মধ্যে পুনর্গঠন নামে যে দুই নীতি ঘোষণা করেন, ঠান্ডা যুদ্ধের অবসানে তার ফলাফল ছিল সুদৃঢ় প্রসারী। গোর্বাচেভ মনে করতেন, পৃষ্ঠা 6, পৃথিবীতে অশান্তি ও উত্তেজনার মূলে রয়েছে দুই অতি বৃহৎ শক্তির বেপরোয়া অস্ত্র উৎপাদনের মানসিকতা। এই কারণে তিনি একতরফাভাবে সোভিয়েত ইউনিয়নকে অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়ে আসার কথা ঘোষণা করেন। গোর্বাচেভের এই সমস্ত নীতি ঠান্ডা লড়াইয়ের অবসানকে আরও দ্রুততর করে তোলে। 7. দুই অতি বৃহৎ শক্তির অর্থনৈতিক পরিস্থিতি। আন্তর্জাতিক সম্পর্কের আধুনিক লেখকদের মতে ঠান্ডা লড়াই থেমে যাওয়ার প্রধান কারণ হল বিবদমান দুই অতি বৃহৎ শক্তির অর্থনৈতিক অবস্থা। দীর্ঘকাল যাবৎ নতুন নতুন সামরিক অস্ত্রের উৎপাদন, দুনিয়া জুড়ে সামরিক ঘাঁটি স্থাপন, বিভিন্ন ধরনের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির ফলে দুই অতি বৃহৎ শক্তির অর্থনীতি এক প্রবল চাপের সম্মুখীন হয়। মার্কিন ও সোভিয়েত দুই অতি বৃহৎ শক্তি এর থেকে অব্যাহতি পাওয়ার রাস্তা খুঁজছিল। 1980-র দশকে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। কাজেই অর্থনৈতিক স্বার্থে উভয়েরই লক্ষ্য ছিল ব্যয় সংকোচন। এই পরিস্থিতিতে ঠান্ডা লড়াইয়ের অবসান ক্রমশ অনিবার্য হয়ে উঠেছিল। 8. আফগানিস্তান সংকটে সোভিয়েত নীতির ব্যর্থতা। ঠান্ডা লড়াইয়ের অবসানের সর্বশেষ কারণ হল আফগানিস্তান সংকট মোকাবিলায় সোভিয়েত নীতির ব্যর্থতা।
1979 খ্রিস্টাব্দে আফগান সংকট দূর করার উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন সামরিক বাহিনী প্রেরণের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ একে সোভিয়েত সামরিক আগ্রাসনের নবতম দৃষ্টান্ত বলে ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রদত্ত হিসাবে অনুসারে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে 90,000 সেনা পাঠায়। আফগানিস্তানে সোভিয়েত সামরিক হস্তক্ষেপের পরিণতি শেষ অবধি ব্যর্থতায় পর্যবসিত হয়। 1988 খ্রিস্টাব্দে সোভিয়েত নেতৃত্ব জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রবল চাপের মধ্যে পড়ে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এভাবে আফগানিস্তান সংকটে ভ্রান্ত সোভিয়েত নীতি ঠান্ডা লড়াইয়ের অবসানকে বাস্তবায়িত করতে অন্তিম ভূমিকা গ্রহণ করে। 9 বুশ গোরবাচেভ ঘোষণা। 2 জুন 1990 ঠান্ডা লড়াইয়ের অবসান আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ও সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচেভের শীর্ষ বৈঠকে। 1990 খ্রিস্টাব্দের 2 জুন ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই শীর্ষ নেতা এবং যৌথ বিবৃতিতে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘোষণা করেন। এভাবে পরিসমাপ্তি ঘটে না যুদ্ধ না শান্তির এক ঠান্ডা লড়াইয়ের, যা প্রকৃত অর্থে কোনো ঘোষিত যুদ্ধ ছিল না। দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির এক বিশেষ অধ্যায়ে দ্বিমেরুকরণের উদ্ভব ঘটে। সাধারণভাবে দ্বিমেরুকরণের অর্থ হল দুই মেরুতে বিভক্ত হয়ে পড়া। এক মেরুতে সোভিয়েত জোট এবং অন্য মেরুতে মার্কিনী জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহা শক্তিধর রাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতির এই মেরুকরণকে দ্বিমেরুকরণ বন্ধনীর মধ্যে বাইপোলারিটি BIPOLARITY বাইপোলারিটি বলা হয়। আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতদের মতে এ হলো এমন এক পরিস্থিতি যেখানে সামরিক রাজনৈতিক মতাদর্শ ও অর্থনৈতিক প্রাধান্যকে কেন্দ্র করে রাজনীতি দুই মহাশক্তিধর রাষ্ট্রের পরস্পর বিরোধী জোটে ভাগ হয়ে যায়। জোট নিরপেক্ষ আন্দোলন। 1950-এর দশকে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে উঠলে অচিরেই তা তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন দেশগুলির কাছে জনপ্রিয়তা অর্জন করে। ভারত, যুগোস্লাভিয়া, মিশর, ইন্দোনেশিয়া এবং ঘানা এই 5টি দেশকে নিয়ে আন্দোলন শুরু হলেও প্রথম সম্মেলনের 25টি দেশ তাতে যোগদান করে। দীর্ঘকাল যাবৎ ঔপনিবেশিক শাসনের কবলে থাকা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার এই সদ্য স্বাধীন দেশগুলি যে আন্দোলন গড়ে তুলেছিল তা অচিরেই দ্বিমেরুকরণের মহাশক্তিধর দুই জোটের কাছে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মূলত যেসব কারণে জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিমেরুকরণের দুনিয়ায় এক বিকল্প ও প্রতিদ্বন্দ্বী আন্দোলন হিসেবে গড়ে ওঠে সেগুলি হল: 1. ভিন্ন ধর্মী জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে দ্বিমেরুকরণ দুই মহাশক্তিধর রাষ্ট্রের যে জোট গড়ে তুলেছিল তা ছিল আসলে যুদ্ধকামী সামরিক জোট। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটো জোট, অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার ওয়ারশ জোট। তৃতীয় বিশ্বের জোট নিরপেক্ষ আন্দোলন সেদিক থেকে ছিল একেবারে ভিন্নধর্মী জোট। এই জোট যুদ্ধ বাধাতে চায়নি, যুদ্ধ প্রতিহত করতে চেয়েছিল। এই কারণে জোট নিরপেক্ষ আন্দোলন সামরিক ঘাঁটি স্থাপন, অস্ত্র প্রতিযোগিতা এবং আণবিক অস্ত্র উৎপাদনের তীব্র বিরোধিতা করে। 2. আধিপত্য বিরোধিতা। মার্কিন ও সোভিয়েত এই দুই মহাশক্তিধর রাষ্ট্র কর্তৃক চালিত দ্বিমেরুকরণের প্রধান লক্ষ্য ছিল আধিপত্য বিস্তার। সেখানে জোট নিরপেক্ষ আন্দোলন যে নির্জোট নীতি গড়ে তোলে তা ছিল সব রকম আধিপত্যের বিরোধী। তাই জোট নিরপেক্ষ আন্দোলনের যৌথ সংগ্রামের প্রধান কর্মসূচি ছিল সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্তি।
বর্ণ বৈষম্যবাদের নির্মূলকরণ, নয়া ঔপনিবেশিক শোষণ সম্পর্কে সতর্কতা অবলম্বন, মানবাধিকার প্রতিষ্ঠা প্রভৃতি। 3. আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ। দ্বিমেরুকরণ যখন সারা দুনিয়াকে দুটি মেরুতে বিভক্ত করে সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাকে দুই মহাশক্তিধর রাষ্ট্রের কুক্ষিগত করতে চেয়েছিল, তখন জোট নিরপেক্ষ আন্দোলন একে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণকে আহ্বান জানিয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতি ছিল আন্তর্জাতিক ব্যবস্থায় গণতন্ত্রের প্রতিষ্ঠা। সেখানে কোনো বৃহৎ শক্তি জোটের ক্ষমতা শেষ কথা হবে না। বৃহৎ ক্ষুদ্র নির্বিশেষে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন ছোট ছোট দেশগুলির সম্মিলিত কণ্ঠস্বর শেষ কথা বলার অধিকারী হবে। তাই জোট নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক ক্ষেত্রে গণতান্ত্রিক আদর্শ অনুসরণের মঞ্চ হিসেবে গড়ে উঠেছিল। 4. সামাজিক ন্যায় ও স্বনির্ভর উন্নয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই বৃহৎ শক্তিচালিত দ্বিমেরুকরণ আন্তর্জাতিক রাজনীতিতে যে জোটবদ্ধতা গড়ে তোলে তার অন্যতম লক্ষ্য ছিল পরনির্ভরতা। সামরিক বা অর্থনৈতিক যে দিক থেকেই হোক না কেন, জোটবদ্ধ দেশগুলিকে হয় মার্কিন যুক্তরাষ্ট্র নয় সোভিয়েত রাশিয়া, পৃষ্ঠা 7, যে কোনো এক মহাশক্তিধর রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। আন্তর্জাতিক ক্ষেত্রে এই পরিবেশে দাঁড়িয়ে জোট নিরপেক্ষ আন্দোলন সামাজিক ন্যায় ও স্বনির্ভর উন্নয়নের এক বিকল্পকে তুলে ধরেছিল। এই কারণে জোট নিরপেক্ষ দেশগুলি তাদের জাতীয় স্বার্থে ধনতন্ত্র বা সমাজতন্ত্র কোনোটিকেই পুরোপুরি গ্রহণ না করে মধ্যপন্থা অবলম্বনকে শ্রেয় মনে করেছিল। 5. অন্য নিরপেক্ষতা। দ্বিমেরুকরণে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। দ্বিমেরুকরণের দেশগুলি প্রকাশ্যে যে কোনো এক পক্ষের হয়ে কাজ করে, তারা কেউই নিরপেক্ষ নয়। অন্যদিকে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল কথাই হল নিরপেক্ষতা। এ এক অন্য ধরনের নিরপেক্ষতা, আন্তর্জাতিক ক্ষেত্রে নির্লিপ্ত হয়ে থাকা নয়। দ্বিমেরুকরণের দুনিয়ায় ঠান্ডা লড়াইয়ের পরিবেশে প্রতিটি সমস্যা ও বিবাদের বিষয়কে পর্যালোচনা করে সেই অনুযায়ী স্বাধীন অবস্থান গ্রহণ করাই ছিল জোট নিরপেক্ষতার লক্ষ্য। জোট নিরপেক্ষ দেশগুলির দৃষ্টিভঙ্গি ছিল স্বতন্ত্র প্রকৃতির। তারা যেমন ঠান্ডা লড়াইয়ে অংশ নিতে চাননি, তেমনি ঠান্ডা লড়াইয়ে কোনো পক্ষপাতিত্বও করেনি। জোট নিরপেক্ষতা একদিকে যেমন কোনো বৃহৎ শক্তির দ্বারা প্রভাবিত হতে চায়নি, অন্যদিকে তেমনই সে কোনো বৃহৎ শক্তিকে তুষ্ট করতেও চায়নি। 6. মতাদর্শ নিরপেক্ষতা। আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিমেরুকরণের প্রতিষ্ঠাতা দুই মহাশক্তিধর রাষ্ট্র ছিল দুই ভিন্ন মতাদর্শের পৃষ্ঠপোষক। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ, অন্যদিকে সোভিয়েটের সমাজবাদ। অনেকে একে দুই রাজনৈতিক মতাদর্শের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেও বর্ণনা করেছেন। এই পটভূমিতে জোট নিরপেক্ষ আন্দোলন কোনো মতাদর্শের অনুসারী না হয়ে রাজনৈতিক মতাদর্শ নিরপেক্ষ একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছে। তাই জোট নিরপেক্ষ আন্দোলনে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্রকে একই মঞ্চে সামিল হতে দেখা গেছে। 7. বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ভূমিকা। ঠান্ডা লড়াইয়ের পরিবেশে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে দুই বৃহৎ শক্তি চালিত দ্বিমেরুকরণের ভূমিকা ছিল নেতিবাচক। আণবিক অস্ত্র প্রয়োগের হুমকি, দূরপাল্লা ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন, পারমাণবিক যুদ্ধজাহাজ প্রেরণ ইত্যাদি ছিল এর অঙ্গ। এই পটভূমিকায় জোট নিরপেক্ষ আন্দোলন
বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার লক্ষ্যে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করেছে। বিরোধের সঙ্গে জড়িত না হয়েও তারা বিরোধ মীমাংসায় সক্রিয় উদ্যোগ নিয়েছে। অতীতে আপোষ ও মধ্যস্থতার মাধ্যমে জোট নিরপেক্ষ দেশ বহু বিরোধের নিষ্পত্তি করেছে। জোট নিরপেক্ষতার উৎপত্তি। আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষতা একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যুদ্ধোত্তর বিশ্বে দুই মহাশক্তিধর রাষ্ট্র সুপার পাওয়ার, SUPER সুপার, POWER পাওয়ার, যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক জোটের বাইরে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন রাষ্ট্রসমূহের নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। জোট নিরপেক্ষ দেশগুলি প্রধানত ঠান্ডা যুদ্ধের দুনিয়ায় কোনো জোটে যোগ না দিয়ে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের সপক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে এক প্রগতিশীল স্বাধীন নীতির জন্ম দেয়। জোট নিরপেক্ষতা আন্দোলনের প্রধান প্রবক্তারা হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি টিটো টয়কার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, মিশরের রাষ্ট্রপতি নাসের এবং ঘানার প্রধানমন্ত্রী নকুমা নক্রুমা। 1961 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলি আন্দোলনের প্রথম সূচনা হয় বেলগ্রেড শীর্ষ সম্মেলনে। এই সম্মেলনে 25টি রাষ্ট্র যোগ দেয়। জোট নিরপেক্ষতার অর্থ। জোট নিরপেক্ষতা বলতে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা সমস্ত জোট থেকে সমদূরত্ব বজায় রেখে চলার নীতি বোঝায় না। আন্তর্জাতিক সম্পর্কের লেখক বার্টন, BURTON, ইন্টারন্যাশনাল রিলেশনস, পৃষ্ঠা 186 থেকে 194। তার ইন্টারন্যাশনাল রিলেশনস শীর্ষক গ্রন্থে জোট নিরপেক্ষতা নীতির উদ্ভবের পিছনে যে সকল বিষয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে বিশ্বযুদ্ধোত্তর জাতীয়তাবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিরোধিতা, অর্থনৈতিক অনগ্রসরতা প্রভৃতি। জোট নিরপেক্ষতার সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বার্টন বলেছেন, জোট নিরপেক্ষতা বলতে সেই সকল দেশের পররাষ্ট্রনীতিকে বোঝায় যারা কমিউনিস্ট বা পাশ্চাত্যের কোনো জোটে যোগদান করা থেকে বিরত থেকেছে। সাধারণভাবে জোট নিরপেক্ষতা নীতি কোনো বৃহৎ শক্তির উদ্যোগে সংগঠিত সামরিক জোটে যোগদানের বিরোধী। অবশ্য জোট নিরপেক্ষতা বলতে কঠোর নিরপেক্ষতা বোঝায় না। আন্তর্জাতিক সম্পর্কের লেখকদের মতে জোট নিরপেক্ষতা হল গতিশীল নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতার প্রকৃতি। জোট নিরপেক্ষতা বলতে সাধারণ নিরপেক্ষতাকে বোঝায় না। আন্তর্জাতিক আইনে যুদ্ধজনিত পরিস্থিতির প্রেক্ষিতে যে নিরপেক্ষতার কথা বলা হয়, জোট নিরপেক্ষ নীতি তা থেকে স্বতন্ত্র প্রকৃতির। আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে থাকা নয়, বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা ও বিবাদ বিসংবাদের পটভূমিকায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে স্বাধীন অবস্থান নেওয়াটাই জোট নিরপেক্ষতার মূল লক্ষ্য। বৃহৎ বা অতি বৃহৎ কোনো শক্তির দ্বারা প্রভাবিত হওয়া অথবা কোনো পক্ষের তুষ্টি বিধানের ব্যবস্থা নেওয়া জোট নিরপেক্ষতার প্রকৃতির মধ্যে পড়ে না। দেশগুলি নিজেদের জাতীয় স্বার্থের চেয়েও জোটের স্বার্থকে এক্ষেত্রে বড় করে দেখে। জোট নিরপেক্ষতার সঙ্গে সামরিক জোটবদ্ধতার আমূল পার্থক্য রয়েছে। সামরিক জোট যেমন ন্যাটো সদস্য রাষ্ট্রগুলিকে কোনো বিষয়ে বিশেষ অবস্থান ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বাধ্য করে, কিন্তু জোট নিরপেক্ষতার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলি সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। জোট নিরপেক্ষতার প্রকৃতির মধ্যে সমস্ত রকম আধিপত্যের বিরোধিতা নিহিত রয়েছে।
সাম্রাজ্যবাদী, উপনিবেশবাদী ও নয়া উপনিবেশবাদী শোষণ, বর্ণ বৈষম্যবাদ, মানবাধিকার হরণ ইত্যাদি নির্মূলকরণে জোট নিরপেক্ষতা পৃষ্ঠা ৮ সক্রিয় ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ব্যবস্থায়, বিশেষত উন্নত ও উন্নয়নশীল বিশ্বের আর্থিক বৈষম্য দূরীকরণ, নয়া বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্যে তাদের দাবি দাওয়ার ন্যায্য প্রতিষ্ঠা জোট নিরপেক্ষতার মৌল উদ্দেশ্য বলে বিবেচিত হয়। জোট নিরপেক্ষতা কোনো বিশেষ মতাদর্শের অনুযায়ী নয়। বস্তুত জোট নিরপেক্ষতা হল রাজনৈতিক মতাদর্শ নিরপেক্ষ এমন একটি আন্দোলন যার মধ্যে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র একই সঙ্গে সামিল হয়েছে। জোট নিরপেক্ষতার উদ্দেশ্য ও নীতি সমূহ। জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ও মূল নীতিগুলি বান্দুং বয়াকার দন্তের নয়দয় হর্ষ অনুসার: বান্দুং সম্মেলন 1955 খ্রিস্টাব্দ, বেলগ্রেড সম্মেলন 1961 খ্রিস্টাব্দ এবং কায়রো সম্মেলনে 1964 খ্রিস্টাব্দ গৃহীত হয়। এই নীতিগুলি হল: 1. আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান। 2. বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। 3. ঔপনিবেশিকতা, নয়া ঔপনিবেশিকতা, বর্ণ বৈষম্য ও জাতি বিদ্বেষের বিরোধিতা। 4. নিরস্ত্রীকরণ ও আণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ। 5. সকল জাতির সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি মর্যাদা জ্ঞাপন। 6. ন্যায় নীতি ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি মান্যতা প্রদর্শন। 7. মৌলিক মানবাধিকার ও সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উল্লিখিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা প্রদর্শন। 8. অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ, ভূখণ্ডগত অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে আগ্রাসনমূলক কার্যকলাপ, বলপ্রয়োগ ইত্যাদি থেকে বিরত থাকা। 9. সকল জাতির আত্মনিয়ন্ত্রণের দাবিকে স্বীকৃতি দান ইত্যাদি। জোট নিরপেক্ষ নীতির বর্তমান প্রাসঙ্গিকতা। একবিংশ শতাব্দীর এক মেরু বিশ্বে জোট নিরপেক্ষ নীতি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে অনেকে মনে করেন। বর্তমান দুনিয়ায় একক বৃহৎ শক্তি হিসেবে মার্কিনী আধিপত্যের সামনে মাঝারি ও ছোট রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব ও নিরাপত্তার দিক থেকে এই আন্দোলন প্রাসঙ্গিক। সাম্প্রতিককালে আফগানিস্তান ও ইরাকের ওপর মার্কিন আগ্রাসন প্রমাণ করেছে যে একক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের কাছে ছোট রাষ্ট্রের সার্বভৌমত্ব অনায়াসে বিনষ্ট হতে পারে। কোনো ছোট রাষ্ট্রই এককভাবে নিজের নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে পারে না। এই পরিস্থিতিতে জোট নিরপেক্ষ নীতি একক বৃহৎ শক্তির প্রভুত্ববাদের প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। জোট নিরপেক্ষ আন্দোলন অর্থনৈতিকভাবে অনগ্রসর দক্ষিণ গোলার্ধের দেশগুলিকে নিয়ে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা সম্প্রসারণের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারে। জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী মঞ্চ হয়ে উঠতে পারে। 1948 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে তার যথাযথ রূপায়ণ আজও হয়ে ওঠেনি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার তৃতীয় বিশ্বের দেশগুলি 21 শতকেও দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, অপুষ্টি, ক্ষুধা ও শিশু মৃত্যুর হাত থেকে মুক্ত হতে পারেনি। সম্মিলিত জাতিপুঞ্জ সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠন উন্নয়নশীল দেশগুলির দারিদ্র্য দূরীকরণের আজও সেভাবে এগিয়ে আসেনি। এই পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলির প্রতিনিধি হিসেবে এগিয়ে আসতে পারে জোট নিরপেক্ষ আন্দোলন।
আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব শান্তি ও সহযোগিতার যে মূল্যবোধ নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের আবির্ভাব ঘটেছিল তা কিন্তু আজও একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়েনি। পৃথিবী আজও বহন করে চলেছে পরমাণু যুদ্ধের অভিশপ্ত উত্তরাধিকার। এই পারমাণবিক সন্ত্রাসের একচেটিয়া অধিকার থেকে গেছে উন্নত বিশ্বের হাতে। দ্বিমেরুকরণ নেই, পাল্টা কোনো সামরিক জোট নেই, তবু এখনো মার্কিন সামরিক জোট ন্যাটো রয়ে গেছে পূর্ব ইউরোপের যে দেশগুলি এককালে সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত ছিল তারা প্রায় সবাই, এমনকি রাশিয়াও এখন ন্যাটোর সদস্যপদ নিয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের দেশগুলির স্বাধীন অস্তিত্বের জন্য এবং সেই সঙ্গে বিশ্ব শান্তি ও সহযোগিতার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজনীয়তা অন্যভাবে দেখা দিতে পারে বলে অনেকে মনে করেন। দ্বিমেরুকরণ থেকে একমেরুকরণ। 1991 খ্রিস্টাব্দের পর ঠান্ডা লড়াই পরবর্তী দুনিয়ার মার্কিনী আধিপত্যের আন্তর্জাতিক ব্যবস্থাকে বোঝাতে একমেরুকরণ কথাটি ব্যবহার করা হয়। সাধারণভাবে এর অর্থ হল আন্তর্জাতিক ব্যবস্থায় একটিমাত্র মেরুর উপস্থিতি। পণ্ডিতদের মতে একমেরুকরণ হলো এমন এক রাজনৈতিক পরিবেশ যেখানে বহু কেন্দ্রিকতা বা বহুত্ববাদের কোনো জায়গা নেই। সারা বিশ্বের রাজনৈতিক ব্যবস্থাটি একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয়। এক কথায় একমেরুকরণের ধারণায় আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে একটিমাত্র মহাশক্তিধর রাষ্ট্র। আন্তর্জাতিক সম্পর্কের একটি অভিধানে দ্য পেঙ্গুইন ডিকশনারি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস একমেরুকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, একমেরুকরণ হলো এমন এক ধরনের কাঠামোগত ব্যবস্থা যেখানে একটিমাত্র মেরু অথবা একটিমাত্র মেরু নিয়ন্ত্রণকারীর আধিপত্য বিদ্যমান। উদ্ধৃতি শেষ, বন্ধনী শুরু। Unipolarity is a type of system or structure with one pole or a polar actor being identified as predominant. বন্ধনী শেষ, দাঁড়ি। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েতের পতনের পর ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে, জন্ম হয় একমেরুকরণের। আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্র একক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে স্থানান্তরিত হয়। ঠান্ডা লড়াই পরবর্তী দুনিয়ায় একমাত্র মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ব্যবস্থা এখন একমেরু কেন্দ্রিক বা আমেরিকা কেন্দ্রিক। বর্তমানে বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক ব্যবস্থায় একটিমাত্র অতি বৃহৎ শক্তির এই প্রাধান্য হল একমেরুকরণ। একমেরুকরণকে অবশ্য শুধুমাত্র সামরিক শক্তির প্রেক্ষাপটে দেখলে চলবে না। এটা ঠিক যে পৃথিবীর কোনো রাষ্ট্রই সামরিক ক্ষমতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। তবে একমেরুকরণের সামরিক ক্ষমতাই যথেষ্ট নয়, তার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদানও ওতপ্রোতভাবে জড়িত। মার্কিনী বহুজাতিক সংস্থা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বর্তমানে বিশ্ব বাণিজ্যের সিংহভাগ নিজেদের দখলে রেখেছে। একক বৃহৎ শক্তি হিসেবে নিজের প্রাধান্য বজায় রাখতে এর গুরুত্বও কম নয়। সব মিলিয়ে বলা যায় ঠান্ডা লড়াই মুক্ত বর্তমান দুনিয়ার বাস্তবতা ছিল দ্বিমেরুকরণ থেকে একমেরুকরণে উত্তরণ। পড়া চলছে পরের ফাইলে।